দর্শকদের একটা কথা মনে করিয়ে দিয়ে আমাদের অনুষ্ঠানে আমরা অতীতে দেখেছি যে উত্তরপ্রদেশে যে রাজ্যের কথা এলো, যেখানে এই ধরনের আইন রয়েছে, সেখানে কিন্তু এরকম নজির ভুরি ভুরি আছে। সুপ্রিম কোর্টে এরকম মামলা পৌঁছেছে যেখানে অপরাধী হচ্ছে আমি, মানে অন্তত অভিযুক্ত আমি, সেটা তো হয়তো আদালতে প্রমাণ হয়নি, কিন্তু বুলডোজার দিয়ে কাল রাতে গুড়িয়ে দেওয়া হচ্ছে আমার মায়ের বাড়ি বা আমার মাসিমার বাড়ি, সেরকম নজির কিন্তু রয়েছে। সুতরাং ওই দায়ের অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করা বলতে আমি যদি অপরাধী হই তাহলে কি আমার পরিবারের সকলের বাড়ি ভেঙে দেওয়া যায় কিনা, এই ধরনের প্রশ্ন বাস্তবে উঠতে বাধ্য। ধন্যবাদ অধ্যাপক শ্রমিক সেনকে, তিনি আইনটার তত্ত্বগতভাবে আমাদের সামনে চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। তুমি যদি বলো যে এই অপপ্রয়োগের সম্ভাবনা, যেটা নিয়ে সাধারণ মানুষ বেশি চিন্তিত, তোমার বক্তব্য যদি বলো প্রফেসর জাদ মাহমুদ। প্রথমেই তো আমি প্রফেসর সেনকে ধন্যবাদ জানাবো যে এত সহজ করে আইনের ব্যাপারটা সবার সামনে তুলে ধরার জন্য। এখন প্রফেসর সেন যেরকম বললেন যে আমাদের ভারতবর্ষের সংবিধানকে ধরা হয় যে পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধানগুলোর মধ্যে অন্যতম। যেখানে আমাদের ব্যর্থতা সেটা হচ্ছে সংবিধানটাকে প্রয়োগ করা। এমনকি বি আর আম্বেদকর, সংবিধানের যিনি ড্রাফটিং কমিটির চেয়ারম্যান, তিনিও বলে গেছিলেন যে আলটিমেটলি পৃথিবীর সবচেয়ে ভালো সংবিধানও অনুপযুক্ত লোকেদের হাতে ভালো থাকবে না। কেন কি আলটিমেট যেটা ম্যাটার করে সেটা হচ্ছে এই সংবিধানটাকে কারা প্রয়োগ করবে। এক একটা করে যদি পয়েন্ট আমরা ধরি তাহলে ভাবুন যে এই আইনের একটা ব্যাখ্যা আছে এবং আইনটা করাই হচ্ছে যাতে গুন্ডামি, দুর্নীতি বা অসামাজিক কাজকর্ম যাতে এগুলোকে আটকানো যায়। পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এবং এটা ঠিকই যে বিজেপি যারা শাসন করছে এখন, তাদের একটা বড় আর্গুমেন্ট হচ্ছে যে পশ্চিমবঙ্গে আগের জমানায় প্রচন্ড পরিমাণে দুর্নীতি হয়েছে, কিছুটা হয়তো ঠিকই বলছেন তারা, এবং সেটাকে আটকাতে হবে। এই আটকানোর জন্যে তারা একটা নতুন আইন আনছেন। মজার বিষয়টা দেখুন যে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বিরোধী রাজনৈতিক দলের এমপিকে আশ্বস্ত করছেন যে এই আইনটা আপনি ভয় পাবেন না, আপনার ওপর প্রয়োগ করব না। এই বক্তব্যের মধ্যেই লুকিয়ে আছে আমাদের দেশের বাস্তবতা। আজকে যে পুলিশ তৃণমূল জমানার দুর্নীতিগুলো খুঁজে পাচ্ছে, কাউন্সিলরদেরকে তুলে আনছে, 3 বছর পুরনো অভিযোগ আছে সেই অভিযোগের ভিত্তিতে অ্যারেস্ট করছে, এই পুলিশই যখন তৃণমূল ক্ষমতায় ছিল এই মানুষগুলোকে এলাকায় খুঁজে পেতেন না বা এতে অ্যাক্ট করতেন না। এমন একটা অবস্থা যে রাজ্যের অর্থমন্ত্রী বলছেন যে আমরা একটা সংগ্রামী ভাতা চালু করব পশ্চিমবঙ্গে। পুরো বিষয়টা ক্লিয়ার নয় কি হবে, কিন্তু ওনার বক্তব্য বাজেটের সময় যে যারা বিরোধী রাজনৈতিক দল করার জন্যে যারা আক্রান্ত হয়েছে পূর্ববর্তী জমানায়, যাদের বিরুদ্ধে পুলিশ কেস হয়েছে, তাদেরকে 10,000 টাকা করে একটা সংগ্রামী ভাতা দেওয়া হবে। সরকার, মজাটা দেখুন, সরকার এটা রিয়েলাইজ করছে যে পুলিশকে, শাসনযন্ত্রকে পূর্ববর্তী শাসক ব্যবহার করেছে রাজনৈতিক উদ্দেশ্যে। আজকে সেই সরকার এসে পুলিশ রিফর্ম, জুডিশিয়াল রিফর্ম, তাড়াতাড়ি কিভাবে যে কোনো কেসের নিষ্পত্তি হয় তার জন্য আর কি করা যায়, এইসব পথে কিন্তু সরকার হাঁটছে না। তার কারণটা হচ্ছে পুলিশটা এখন তার, এবং তার জন্যেই এইরকম একটা আইন আনা হচ্ছে। এগুলো তো বেসিক্যালি পুলিশ স্টেট ল। ধরুন সিম্পল সাংবিধানিক ভাষায় প্রফেসর সেন যেমন বলছিলেন যে একটা আইন বিভাগ আছে, একটা বিচার বিভাগ আছে, আর একটা থাকবে হচ্ছে শাসন, মানে যারা এক্সিকিউটিভ। বিচার করার ক্ষমতা, এটাকে আমরা এই তিনটেকে যতটা সম্ভব আমরা পৃথক রাখার চেষ্টা করি,
তার কারণ একজন আরেকজনের ওপর নিয়ন্ত্রণ রাখে। এই যে প্রতিষ্ঠিত প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালে আজকে এই গুন্ডা আইন যেটাকে বলা হচ্ছে সেটা কি বলছে? সেটা হচ্ছে এক্সিকিউটিভ, মানে ডিএম, এসপি, এরা তো এক্সিকিউটিভ, এরা জুডিশিয়ারি না। এদের হাতে ক্ষমতা দিচ্ছে, একটা অ্যাডভাইজারি বোর্ড তৈরি করছে, তার হাতে ক্ষমতা দিচ্ছে, প্রভূত পরিমাণের ক্ষমতা দিয়ে দিচ্ছে, এবং তারা হচ্ছে একটা কেস তৈরি করবে, প্রিভেন্টিভ ডিটেনশনে রাখবে, এবং যে মানুষটাকে রাখা হচ্ছে, বলা হচ্ছে অ্যাডভাইজারি বোর্ডে, সে আত্মপক্ষ সমর্থনের জন্য শ্রমিকবাবুকেও নিয়ে যেতে পারবেন না, কোনো উকিলকেও নিয়ে যেতে পারবেন না, পারতপক্ষে তাকে নিজেকে ডিফেন্ড করতে হবে। এই যে ব্যাপারগুলো তৈরি হচ্ছে, যেভাবে পুলিশের এবং শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে, এইটা তো কোনোদিনই হচ্ছে যে 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 শঙ্কা নিয়ে আগের আলোচনাটা শেষ হলো, যে আজকে আইন আপনি যতই ভালো উদ্দেশ্যে নিয়ে আসুন, সেই আইনটাতে যদি এই উপাদানগুলো থাকে, যে উপাদানগুলো পুলিশকে, শাসক, এক্সিকিউটিভকে এম্পাওয়ার করে, ক্ষমতায়ন, তার এমন ক্ষমতায়ন করে দেয়, এবং তার উপর নিয়ন্ত্রণের যে ব্যাপারগুলো ছিল, যেটা বিচার বিভাগ নিয়ন্ত্রণ করবে ইত্যাদি, সেগুলো যদি কমিয়ে দেন, তাহলে কি আপনি একটা প্রকৃত অর্থে সুষ্ঠু সমাজ তৈরি করতে পারবেন? এটা এটা হচ্ছে আমাদের একটা 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 আমাদের ভারতবর্ষের সমাজে, ভারতবর্ষের মানুষের মধ্যে একটা একটা প্রবণতা তৈরি হয়েছে, এবং সেই প্রবণতাটা কিঞ্চিত হিন্দি সিনেমা থেকে এবং কিঞ্চিত আমাদের বাস্তবের অভিজ্ঞতা থেকে তৈরি হয়েছে। সেই প্রবণতাটা হচ্ছে, দেখবেন সিনেমায় হয় না যে বিচার বিভাগ, রাষ্ট্রযন্ত্র, সমাজ সবাই মুখ ফিরিয়ে নিল, এবং একজন নায়ক আসবেন যিনি আইন কানুন সবকিছুর ঊর্ধ্বে গিয়ে যারা হচ্ছে ক্রিমিনাল তাদেরকে শাস্তি দেবে। আমাদের অন্ধা কানুন ছিল, অন্ধা কানুন। হ্যাঁ, ওই আন্ধা কানুন টাইপের সেই একটা সেন্টিমেন্ট। এটার একটা মানে উদাহরণ আপনাকে বলছি, যে ধরুন একটা খুব গর্হিত অপরাধের অভিযোগে কেউ অ্যারেস্টেড হল, সামাজিক আলোচনাটা দেখবেন যে তাকে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, চৌমাথায় দাঁড় করিয়ে গুলি করে দাও, এই অপরাধের এই শাস্তি হওয়া উচিত। তার কারণ আমাদের এই যে অন্যায় হলে তার কোনো প্রতিকার হয় না, এবং যার অর্থবল আছে, রাজনৈতিক ক্ষমতা আছে, সে অন্যায় করে পার পেয়ে যায়। এটা দেখতে দেখতে আমাদের মধ্যে একটা সামাজিকভাবেও একটা হিংস্রতা জন্মেছে, যেখানে দাঁড়িয়ে আত্মপক্ষ সমর্থনের চান্স না দিয়ে, এবং গর্হিত ঘটনা যা ঘটছে তাতে মানুষ এইভাবেই রিয়াক্ট করছে। সেই রিয়াকশনের আমার মনে হয় একটা সুযোগ নেওয়া হচ্ছে। কেন সুযোগ নেওয়া হচ্ছে? যে ধরুন খুব সিম্পলি ভেবে দেখুন, যে আইনটা আমাদের আমাদের পলিটিক্যাল সায়েন্সে শ্রমিকবাবুও জানবেন, অনেকেই জানেন, যে আমরা কিরকম একটা সমাজ বানাতে চাই এই নিয়ে প্রচুর বিতর্ক আছে। সেই বিতর্কের মধ্যে জন রলস বলে এক ভদ্রলোক রলস এর থিওরি অফ জাস্টিস দিয়েছিলেন। তিনি একটা সিম্পল প্রিন্সিপালের কথা বলছেন। তিনি বলছেন, এমন নিয়ম বা সমাজ গঠন করার এমন এমন নিয়ম আমাদের বাছা উচিত, যেগুলো বাছলে আমি আমার সামাজিক অবস্থান, আমার রাজনৈতিক ক্ষমতা, আমার অর্থনৈতিক ক্ষমতা, সেগুলোর সম্পর্কে যদি আমার কোনো ধ্যান ধারণা না থাকে, তার ওপর দাঁড়িয়ে যদি কোনো আমি আইন নিই বা নিয়ম বানাই, সেই নিয়মটাই হচ্ছে সবচেয়ে যথার্থ, সবচেয়ে ফেয়ার নিয়ম হবে। আজকে আমি শাসক, তাই আমি এক ধরনের আইন আনলাম, কালকে আমি বিরোধী হয়ে গেলাম, আমি সেই আইনটাকে অপোজ করছি। তার কারণ দুজনের অবস্থানের ডিফারেন্স আছে। এই সূক্ষ্ম জায়গাগুলোকে গুলিয়ে দেওয়া হচ্ছে, এবং এটা বাস্তব যে পশ্চিমবঙ্গে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, চারিদিকে হচ্ছে হাত দিলে দুর্নীতি এবং কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, মানুষের অনেক রাগ আছে, ক্ষোভ আছে, কাটমানি, সিন্ডিকেট, এগুলো তো মানে সবাই হচ্ছে আমাদের বাংলা ভাষার অভিধানের শব্দ হয়ে গেছে এখন, বিকজ পশ্চিমবাংলায় সবাই জানে এগুলোর মানে কি। কিন্তু এইরকম একটা পরিস্থিতিকে অ্যাড্রেস করার জন্য, রিড্রেস করার জন্য যেটা করা হচ্ছে, সেটা হচ্ছে এমন একটা পুলিশি রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ওই প্রফেসর সেন বলছিলেন না, এটার একটা কলোনিয়াল, মানে যখন আমরা
পরাধীন ছিলাম, ব্রিটিশরাই তো প্রথম গুন্ডা অ্যাক্ট এনেছিল ওই 1920-র দশকে। সেই কলোনিয়াল গুন্ডা অ্যাক্টে যেমন ছিল একজন মানুষ, মানে যারা শাসক তারা নাগরিকদের ওপর তার কর্তৃত্ব কায়েম করবে, সেই সেন্টিমেন্টটাই বেরিয়ে আসছে। এই সেন্টিমেন্টটাই বেরিয়ে আসছে। আপনি আপনি মানে আমি জাস্ট একটু এটা মানে না বলে আমি পারছি না, তার কারণ এইগুলো তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে ধরুন প্রফেসর সেন বলছিলেন রাইট টু লাইফ, আর্টিকেল 21, উনি ব্যাখ্যা করে যেটা বললেন না যে মানে জীবনের অধিকার এবং স্বাধীনতার অধিকার সাধারণত নেওয়া যাবে। বা ধরুন আর্টিকেল 22, যেখানে হচ্ছে আমি নিজেকে ডিফেন্ড করতে পারবো, সেই বা আর্টিকেল 19 আমাকে বলছে যে তুমি আমার এই পাড়ায় ঢুকবে না, এই জেলায় ঢুকবে না, তুমি ঠিক হবে, তুমি এতদিন আসবে না। এবং এই এই যে সমস্ত কিছুটা হচ্ছে, এটার একটা মাঝখানে একটা জিনিস আছে যেটা প্রফেসর সেন বলছিলেন, সেটা হচ্ছে ডিউ প্রসেস, একটা আইনি উপায়, একটা সুস্থ সমাজ একটা মানুষকে, মানে আমাদের সভ্যতার অগ্রগতি এরকম হয়েছে যেখানে দাঁড়িয়ে একটা সময় ছিল যখন রাজা হচ্ছে শুলে চড়াতো এবং মানুষের সামনে দেখাতো, তার কারণ শুলে চড়িয়ে সে প্রমাণ করার চেষ্টা করতো যে দেখো তুমি যদি কোনো ক্রাইম করো রাজার বিরুদ্ধে তাহলে তোমার কিন্তু এইরকম শাস্তি হবে, রাজাকে ভয় পাও। সেইখান থেকে মানব সভ্যতার ইতিহাস আমাদেরকে এমন জায়গায় নিয়ে গেছে যে আমরা আজকে যখন কোনো দোষী ব্যক্তিকে শাস্তি দিই, আমরা চেষ্টা করি তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার, বারবার সুযোগ দেওয়ার, এবং তারপরে উদ্দেশ্যটা থাকে তাকে রিফর্ম করার। আর যদি একদম রিফর্ম না করা যায়, তাকে যদি আমরা ফাঁসিতেও চড়াই, সেটাকে করি হচ্ছে আমরা একটা জেলখানার ভেতরে, রাস্তার মানে চৌমাথার মাঝখানে দাঁড় করিয়ে করি না, এটা সভ্য সমাজের রীতি না। এই যে ডিউ প্রসেসটাকে একটা সাইড স্টেপ করার চেষ্টা, সন্তর্পণে এড়িয়ে যাওয়ার চেষ্টা, এবং এড়িয়ে যাওয়ার চেষ্টা এই যুক্তি দেখিয়ে যে প্রচুর দুর্নীতি হচ্ছে পশ্চিমবঙ্গে, এটা করতে হবে। আইন আছে, আপনার পুলিশ আছে, পুলিশ ঠিক করে কাজ করুক, সেগুলো না করে আরেকটা নতুন আইন নিয়ে আসা, এই শাসকের যে প্রবণতা, এই প্রবণতাটাই দেখা যাচ্ছে। এটা অত্যন্ত মানে আমি ধরুন আমি তো ওই নাগরিক সমাজে এপিডিআর বা যারা হচ্ছে নাগরিক অধিকারের জন্য আন্দোলন করেন, আমি তো তাদের মানে তাদের সঙ্গে কাজ করি না, কিন্তু আমার সবচেয়ে বেশি চিন্তা হচ্ছে ধরুন ট্রেড ইউনিয়ন শ্রমিক, ছাত্র সংগঠক, এপিডিআর এর শ্রমিক। তার কারণ এরাও তো হচ্ছে মানুষ, ধরুন একটা ট্রেড ইউনিয়ন আন্দোলন করছে, সে মানুষকে নিজের এলাকার মানুষকে জানানোর চেষ্টা করছে তাদের প্রতি কি অন্যায় হচ্ছে। ওখানকার এসপি মনে করলেন যে আমাদের বিহারে, আমাদের গুরগাঁওয়ে এই ধরনই মারুতি ফ্যাক্টরির ঘটনা আমরা জানি, এই কিছুদিন আগেই ঘটেছে। সেখানে এসপি ডিসাইড করলেন যে না, এরা হচ্ছে থ্রেট টু পাবলিক অর্ডার, এরা এখানে হচ্ছে অশান্তি তৈরি করছে, এই আইনের আওতায় ফেলে দেবেন। তার ফলে যারা যারা সামাজিক, মানে এটা দুর্বৃত্তদের বিরুদ্ধেও যেমন ব্যবহার হতে পারে, তেমন যারা সমাজকর্মী বা সামাজিকভাবে আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন তাদের বিরুদ্ধেও ব্যবহার করা যাবে, এটাই হচ্ছে চিন্তা। শুধু চিন্তা নয়, যাক অনেক ধন্যবাদ, অনেক বিস্তারিত তুমি যেটা বললে। শুধু চিন্তা নয়, যেটা আমাদের অভিজ্ঞতাও তো তাই বলে, এই ধরনের আইনে অপপ্রয়োগ তো হয়েছে, সম্প্রতিকালই হয়েছে, নানা রাজ্যে হয়েছে। তাই নতুন একটা আইন যখন প্রণয়ন হচ্ছে, সেটাকে আমরা একটু ক্রিটিক্যালি দেখতে চেষ্টা করি যে অপপ্রয়োগের সম্ভাবনা কতটা।